1756 সাল ঝাড়গ্রামের রাজা বিক্রম সিংহ যুদ্ধের খরচ তুলতে মা দুর্গার গায়ের 20 কেজি সোনার গয়না বিক্রি করে দেন। রানী অন্নপূর্ণা দেবী সেই রাতেই আত্মহত্যা করেন। মারা যাওয়ার আগে মন্দিরের দেওয়ালে লিখে দিয়ে যান যে নিল তার বংশ নির্বংশ হবে। 2024 সাল অষ্টমীর রাত মায়ের গা থেকে আবার গয়না উধাও। তবে কি 300 বছরের অভিশাপ ফিরে এলো? ইতিহাসের প্রফেসর গোয়েন্দা নীলকণ্ঠ আর তার ভাগ্নে তুবান নামলো রহস্যভেদে, কিন্তু ওরা জানে না এই কেস ওদেরকে শেষ করে দিতে পারে। শুনুন, একদম নড়বেন না, কান পাতো। গল্প শোনার নতুন ঠিকানা। ঝাড়গ্রাম রাজবাড়ি মল্ল রাজাদের তৈরি 400 বছরের পুরনো দুর্গা মন্দির। এই মন্দিরের নিয়ম আজও এক। দুর্গাপুজোর 5 দিন মা দুর্গা পড়েন রাজবাড়ির শেষ সম্পদ। 20 কেজি খাঁটি সোনার গয়না, সিংহাসন, নথ, মুকুট, চন্দ্রহার, বাজুবন্ধ সব মার্কেন্ডীয় পুরাণ মেনে তৈরি। বাকি 360 দিন এই গয়না থাকে মাটির 20 ফুট নিচে একটি পাথরের সিন্ধুকে। চাবি থাকে একজনের গলায়, প্রধান পুরোহিত রামহরি ভট্টাচার্যের। সেবার অষ্টমীর রাত। পুজো মিটে যাওয়ার পর রামহরি বাবু দরজা বন্ধ করতে গিয়ে দেখেন মায়ের গা শূন্য। গলার চন্দ্রহার নেই, হাতের বাজুবন্ধ নেই, মাথার মুকুট নেই, কিন্তু সিন্ধুক অক্ষত, তালা ভাঙা হয়নি। চাবি তো তার গলাতেই ঝুলছে। সিসিটিভি ক্যামেরা নেই, কারণ রাজবাড়ির নিয়ম মায়ের সামনে কোনো যন্ত্র চলবে না। আহারায় ছিল 4 জন বন্দুকধারী। তারা মায়ের পা ছুঁয়ে শপথ করে বলেছে একটিও মাছি তারা ঢুকতে দেয়নি। পুলিশ এসে রিপোর্ট লিখল, চুরি নয়, অলৌকিক ঘটনা। ব্যাস, ফাইল ক্লোজ। কিন্তু রাজবাড়ির ছোট রানী ফোন করলেন কলকাতায় প্রফেসর নীলকণ্ঠ ভট্টাচার্যকে। আপনি ছাড়া এই ইতিহাস কেউ বুঝবে না। পরদিন সকাল 6টা ঝাড়গ্রাম স্টেশনে নামলেন নীলকণ্ঠ। খদ্দরের পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা ডায়েরি। পিছনে তার ভাগ্নে তুবান, বয়স 20 বছর। ইউটিউবে ক্রাইম ডকুমেন্টারি দেখে। তুবান এখন কলেজ পড়ুয়া, ডিটেকটিভ গল্পের প্রকাশে। তাই এবারে মামার সঙ্গী হয়েছে। তুবান ফিসফিস করে বলে, মামা, এটা কি সত্যিই ভূতের কাজ? নীলকণ্ঠ হাসলেন। ভূতের কাজ হয় না তুবান, মানুষের পাপই আসল ভূত। নীলকণ্ঠ পৌঁছালো ঝাড়গ্রামের রাজবাড়িতে। সোজা ঢুকলো মন্দিরে। মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো সে। 30 সেকেন্ড পর বলল, গন্ধ পাচ্ছিস তুবান? তুবান বলল, হ্যাঁ মামা, কর্পূর আর ধূপের গন্ধ। না, তার নিচে 300 বছর পুরনো শুকিয়ে যাওয়ার রক্তের গন্ধ আর ভয়ের গন্ধ। নীলকণ্ঠ মন্দিরটা ঘুরে দেখল, দেওয়ালে হাত বোলালো। না, কোথাও কিছু সন্দেহজনক মিলল না। এরপর সে মা দুর্গার পিছনের দিকে গেল, দেওয়ালে হাত বোলালো। একটা ইট একটু আলগা, নখ দিয়ে খুঁটে ইটটাকে বের করলো। ভিতরে একটা ফাঁপা জায়গা, সেখানে রাখা আছে একটি তামার পাত, লাল কাপড়ে মোড়া। তামার পাতে লেখা আছে রাজার পাপ, রানীর অভিশাপ। যে নিল সে দিয়েছিল, যে দিল সে কাঁদল। 1756। তুবান বলে, 1756 মানে? এটা কি রানী অন্নপূর্ণার লেখা নাকি? নীলকণ্ঠ বলল, হ্যাঁ,
পলাশির যুদ্ধের আগের বছর নবাব সিরাজের সঙ্গে ইংরেজদের যুদ্ধ লাগবে। ঝাড়গ্রামের রাজা বিক্রম সিংকে সৈন্য দিতে হবে, কিন্তু কোষাগার শূন্য। রাজা তখন মায়ের গয়না গলিয়ে 20,000 মোহর বানিয়ে নবাবকে দেন। রানী অন্নপূর্ণা দেবী বাধা দিয়েছিলেন, বলেছিলেন মায়ের গায়ে হাত দিলে বংশে বাতি দিতে কেউ থাকবে না। রাজা শোনেননি। রানী সেই রাতেই বিষ খেয়ে আত্মহত্যা করেন। মারা যাওয়ার আগে এই অভিশাপ দিয়ে যান। কিন্তু মামা, এখন গয়না নিল কে? রাজা তো এখন নেই। খুঁজে বের কর তুবান বাবু, খুঁজে বের কর। কে এখন সবচেয়ে বেশি ভয়ে আছে সেটাই খুঁজে বের কর। নীলকণ্ঠ গেলেন রাজবাড়ির মহাফেজখানায়। 400 বছরের পুরনো নথি, পুঁথি, খাজনার হিসাব ধুলো ঝেড়ে একটা ছবি বের করলেন। 1756 সালের রাজসভা। মাঝখানে রাজা বিক্রম সিংহ, পাশে রানী অন্নপূর্ণা দেবী, আর রানীর পিছনে দাঁড়িয়ে আছেন সম্ভবত ওটা রাজপুরোহিত। নীলকণ্ঠ আতশ কাঁচ দিয়ে ঝাপসা ছবিটা বোঝার চেষ্টা করল। পুরোহিতের গলায় একটা অর্ধচন্দ্রের মতো দাগ। এরপর নীলকণ্ঠ ছুটল প্রধান পুরোহিতের কাছে, বর্তমানে রামহরি ভট্টাচার্যর ঘরে। রামহরি বাবু তখন ঠাকুর ঘরের পাশে বসে কাঁদছেন। নীলকণ্ঠ তার সামনে বসল। নীলকণ্ঠ শান্ত ও সহজভাবে বলল, পুরোহিত মশাই, গা থেকে রামাবলীটা সরান। রামহরি বাবু ভয়ে কেঁপে উঠলেন। কাঁপা কাঁপা হাতে গা থেকে রামাবলীটা সরাতেই দেখে গলায় অর্ধচন্দ্রের মতো দাগ। নীলকণ্ঠ বলে, আপনিই কে সেই রাজপুরোহিতের বংশধর যিনি রাজাকে গয়না বিক্রি করতে বুদ্ধি দিয়েছিলেন, তাই তো? রামহরি বাবু হাউ হাউ করে কেঁদে ফেললেন। হ্যাঁ স্যার, এই দাগ আমার বংশের সব ছেলের গলায় থাকে। আমার ঠাকুরদা বলতেন এটা রানীর অভিশাপের চিহ্ন। আমার ছেলে, আমার একমাত্র ছেলে হিরণময় আজ অসুস্থ। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। কিছুদিন আগে স্বপ্নে রানীমা এসেছিলেন, বললেন তোর পাপ, তোর বংশের পাপ। মায়ের গয়না ছুঁয়ে গঙ্গা জল খাওয়ালে ছেলে নাকি ভালো হয়ে উঠবে। আমি কি করতাম স্যার, আমি কি করতাম? আমি শুধু এক রাতের জন্য গয়না নিয়েছিলাম, ভেবেছিলাম ভোরবেলা চুপি চুপি এসে ফেরত দিয়ে যাব। কিন্তু কিন্তু সকালে উঠে দেখি বাক্সটা খালি, কোনো গয়না নেই। তুবান বলে, তার মানে মামা উনি আসল চোর নন? সেটাই তো তুবান, কেসটা সত্যিই ভাবাচ্ছে। নীলকণ্ঠ আবার মন্দিরে ঢোকে। এবার সে মায়ের দিকে তাকায়, মায়ের সিংহাসনের দিকে তাকায়। তারপর তার মাথায় আসে একটা বুদ্ধি। বেদির নিচে হাত ঢোকায়, একটা গোপন কুলুঙ্গি পায়, আর তার ভিতরে রাখা একটা বড় কাঠের বাক্স। বাক্স খুলতেই 20 কেজি সোনার গয়না ঝকঝক করছে। কি অপূর্ব সেই কাজ! কিন্তু গয়নার সাথে রাখা আছে একটা ছোট্ট পোকায় কাটা চিঠি। নীলকণ্ঠ পড়তে শুরু করে, গলা তার কাঁপছে। লেখা আছে, আমি অন্নপূর্ণা দেবী, রাজা বিক্রমের স্ত্রী। আমি আত্মহত্যা করিনি, আমাকে মারা হয়েছিল। রাজা নিরুপায় ছিল, প্রজাকে বাঁচাতে, দেশকে বাঁচাতে গয়না দিয়েছিল। কিন্তু রাজপুরোহিত, সে ছিল ইংরেজদের চর। সেই রাতে আমাকে বিষ দিয়েছিল আর রটিয়ে দিয়েছিল আমি অভিশাপ দিয়ে আত্মহত্যা করেছি, যাতে আর কোনো রাজা দেশের জন্য মায়ের গয়নায় না হাত দেয়। আমার অভিশাপ গয়নার উপর না, আমার অভিশাপ মিথ্যার উপর। যেদিন কোনো পুরোহিত নিজের পাপ স্বীকার করে গয়না ফিরিয়ে দেবে, সেদিন আমার আত্মা শান্তি পাবে। ঠিক তখনই মন্দিরের সামনে এসে পৌঁছায় পুলিশ অফিসার, সাথে বেশ কয়েকজন ছেলে, হাত বাঁধা। পুলিশ অফিসার বললেন যে এরাই মায়ের গয়না চুরি করেছে
পুরোহিত মশাইয়ের বাড়ি থেকে। নীলকণ্ঠ এবার রামহরি বাবুর দিকে তাকালেন, বললেন, আপনি যে গয়না নিয়েছিলেন, অর্থাৎ মাকে এত বছর ধরে যে গয়না পরানো হতো, সেগুলো আসলেই নকল গয়না। রাজা বিক্রম সিং মা দুর্গার গয়না যুদ্ধের সময়ই সিংহাসনের নিচে ঢুকিয়ে রেখেছিলেন। আপনি গয়না চুরি করেননি রামহরি বাবু, আপনি 300 বছরের মিথ থেকে চুরি করতে গিয়েছিলেন। এরপর রামহরি বাবু নিজের হাতে মায়ের গায়ে একটা একটা করে গয়না পরিয়ে দেয়। শেষে মুকুট পরানোর সময় গোটা মন্দিরে কর্পূরের গন্ধ ছড়িয়ে পড়ে। বাইরে দাঁড়ানো গ্রামের লোকেরা দেখে মায়ের মুখে যেন হাসি ফুটেছে। তুবান জিজ্ঞাসা করে, মামা, তুমি জানলে কি করে যে মা দুর্গার গয়না সিংহাসনের নিচে থাকতে পারে? নীলকণ্ঠ বলে, মল্ল রাজারা তাদের যে কোনো গোপন জিনিস সিংহাসনের নিচে লুকিয়ে রাখত। নীলকণ্ঠ পরদিন সকালে তার ডায়েরিতে লেখে, 300 বছর পর রানী ক্ষমা করলেন আর ভয়টাও মারা গেল। ঝাড়গ্রামের মা দুর্গা আজও গয়না পরেন, কিন্তু রাজবাড়ির লোকে বলে এখন অষ্টমীর রাতে মন্দিরে আর ভয়ের গন্ধ পাওয়া যায় না, পাওয়া যায় কর্পূর আর শান্তির গন্ধ। মনে রাখবেন, ইতিহাস মানে শুধু সাল আর তারিখ না, ইতিহাস মানে না জানা কিছু গোপন তথ্য। আপনার জেলার কোনো মন্দিরের গোপন ইতিহাস আছে নাকি? নিচে কমেন্টে লিখুন। নীলকণ্ঠ আর তুবান পরের বার হয়তো সেখানেই যাবে। আমি রুয়া, আপনারা শুনছেন কানপাতো।